বিদ্যা রীতের বাড়িতে আসতেই সব সত্যি জেনে গেল। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় বিদ্যা ফোনে কথা বলতে থাকে রীতের মায়ের সাথে, আর নিজের পরিচয়টা দিতে চায় না। বলে যেদিন সামনাসামনি যাব সেদিন পরিচয়টা সেরে নেব, ওদের দুজনের বিয়ে হবে, ওরা দুজন সুখে শান্তিতে থাকবে, আমরা বড়রা তো সেটুকুই চাই, আর এটুকু পেলে আর কোনো কিছুই চাই না। তখনই খুবই খুশি হয়ে যায় রীতের মা, আর বলে তুমি খুব ভালো মেয়ে, তোমার কথা শুনেই মনে হয়েছে। যাই হোক, তুমি সামনে আসলে অবশ্যই কথা হবে। এরপরেই ফোনটা রেখে দেয়। বিদ্যা তখন বলে আমার মায়ের নাম মানসী আর আমার বাবার নাম কাশ্যপ, কিন্তু আমি ছোটবেলা থেকেই নিজের মাকে অনেক দিন ধরে খুঁজে বেড়াচ্ছি। তারপর আমি জানতে পারলাম যে আমার মা নেই, আমার মা হচ্ছে অন্য একজন, তোরসা। কিন্তু সে আমাকে নিজের মেয়ে বলে পরিচয় দিতে চায় না, কারণ আমি হলাম সৎ মেয়ে। তাই আমাকে বিভিন্নভাবে শর্ত দেওয়া হয়, যাতে সেই শর্ত পূরণ করে আমি ওনাকে মা বলে ডাকতে পারি। এর থেকে কঠিন একজনের জীবন আর কী বা হতে পারে। এদিকে দেখা যায় খুবই ভেঙে পড়েছে বিদ্যা। ঠিক করে সে আর এই বাড়িতে থাকবে না, সে নিজের জায়গায় ফিরে যাবে। তখনই কাকিমণি বলে আমি জানি বিদ্যা, তোমার কষ্টের কারণটা খুব ভালো মতন বুঝতে পারছি, কিন্তু তুমি এইভাবে কষ্ট পেও না। একটা সময় গিয়ে দেখবে যে আমরা সবাই তোমার পাশে আছি। আমি তো আছি, বাড়ির সবাই তোমাকে সাপোর্ট করছে, তোমার পাশে দাঁড়িয়েছে। আসলে শুরুর দিকটা না সবাই খুবই ইগনোর করে, তারপরে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু তুমি প্লিজ এখান থেকে চলে যেও না। তুমি তো ফাগুনকে কথা দিয়েছো বলো যে এই বাড়িতে থেকে ওর বিয়েটা খুব সুষ্ঠুভাবে ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। তো এখন যদি তুমি চলে যাও, তোমার এই চলে যাওয়াটা নিয়েও না নানান জনের মনে নানান প্রশ্ন দেখা দেবে। সেজন্যই আমি তোমাকে অনুরোধ করছি তুমি অন্তত থেকে যাও। আচ্ছা বিদ্যা, তুমি আমাকে একটা কথা বলো, তোমার জীবনে কি কোনো পুরুষ এসেছে? কেউ কি তোমাকে ভালোবাসে? তুমিও কি তাকে ভালোবাসো? বিদ্যা তখন বলে আমার জীবনে একজন পুরুষ এসেছে কিনা জানি না, তবে একজন আছে যে আমাকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু তার পরিবার তার বিয়ে অন্যত্র ঠিক করেছে, সেজন্য আমি তার ভালোবাসা স্বীকার করতে পারবো না। যাক, সেটা অন্য কথা। আমি শুধু এটুকুই চাই আমার ফাগুন যেন বিয়ের পরে সুখে থাকে, ভালো থাকে। এর মধ্যেই রাজদেব চ্যাটার্জিকে ফোন করেছে কাশ্যপবাবু, আর বলে জানি না আপনার ছেলে আমার মেয়েকে কতটা সুখে রাখতে পারবে। যদি আপনার ছেলের মনের মধ্যে অন্য কোনো নারী বসে থাকে, তাহলে আমার মেয়েকে সুখী করাটা ওর জন্য কিন্তু অনেক চাপের হয়ে যাবে। আর ও যদি আমার মেয়েকে ইগনোর করে, অবহেলা করে, কষ্ট দেয়, তাহলে কিন্তু আমি আপনার ছেলেকে ছেড়ে কথা বলবো না। রাজদেব চ্যাটার্জি বলে আরে আমি হলাম এই বিয়ের বরকর্তা, আর আপনি কিনা এইসব কথা বলছেন? আপনি একদম ভাববেন না, আমি এই বিয়েটা খুব ভালোভাবেই দেব। বিয়ের পরে ছেলে আর বৌমা দুজনেই খুব সুখে থাকবে। আপনি আমার কথা মিলিয়ে নেবেন, আমি কোনো ভুল কাজ হতে দেব না। যখন আমি কথা দিয়েছি তখন সেই কথা রাখারও আমি চেষ্টা করব। এর মধ্যেই কাশ্যপবাবু বলে চেষ্টা করলে তো খুবই ভালো, আর যদি না হয় তাহলে যে সমস্ত কথা আমি দিয়েছিলাম সব কিছু আমি ফিরিয়ে নেব। অন্যদিকে শ্রাবণ চলে গেছে রায়াকে হুমকি দিতে হসপিটালের বেডে শুয়ে যখন রায়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছিল, তখন শ্রাবণ ভেবেছিল যে হয়তো সে বেঁচেই থাকবে না আর সাক্ষীও দিতে পারবে না, কিন্তু রায়া যে এইভাবে বেঁচে যাবে সেটা শ্রাবণ ভাবতেও পারেনি। তাই শ্রাবণ চলে এসে হুমকি দিতে থাকে আর বলে কলেজে পড়াশোনা করতে এসেছো, শুধু পড়াশোনাটুকুই করবে। যদি মুখ খোলো সেদিন তুমি গাড়িতে কাকে কাকে দেখেছিলে, তাহলে কিন্তু তোমার বিরুদ্ধে অনেক বড় সড়ো একটা কেস ঘটানো হবে, তাই তোমাকে সাবধান করছি। তখনই রায়া চুপচাপ শুনে, এরপর রায়ার বাবা মাস্টারমশাই চলে আসে আর বলে কি ব্যাপার, তুমি কে এখানে? এরপর শ্রাবণ বলে আমি কে সেটা না হয় আপনাকে জানতে হবে না, কিন্তু আপনার মেয়ে যদি মুখ খুলে ও কাকে কাকে দেখেছে শ্যুট করতে, তাহলে কিন্তু ওর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাবে। এরপর মাস্টারমশাই বলে তোমাদের মতন ছাত্রকে না বেত মেরে সোজা করে দিতে হয়। তুমি এসেছো আমার মেয়েকে হুমকি দিতে, ও সত্যিটাই বলবে। এর মধ্যেই রায়া নিজের ফোন থেকে ফোন করে বিদ্যাকে, যাতে শ্রাবণের এই কথাগুলো বিদ্যা শুনতে পায়। এরপর বিদ্যা যথারীতি সব কিছু শুনতে পেয়ে যায় আর তারপরে বাড়ি থেকে বেরিয়ে পড়ে শ্রাবণকে জব্দ করবে বলে। এর মধ্যেই শ্রাবণ বলে আমি খুব ভালো মতন জানি যে আপনার মেয়ের অবস্থা ঠিক কী হতে চলেছে।
তাই মেয়েকে সাপোর্ট করবেন না, বরং ওকে বোঝান যে ও যাতে এই সমস্ত অন্যায় না করে। আর যদিও অন্যায় করে তাহলেও যে ওর কী শাস্তি হবে সেটা হয়তো আপনি জানেন না। এর মধ্যেই চলে এসেছে বিদ্যা আর বলে, তোর মতন স্টুডেন্টকে বেত মেরে সোজা করে দিতে হতো, কিন্তু তোকে না তোর মা ঠিক মতন মানুষ করতে পারেনি, যার জন্য তুই আজকে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছিস। তুই কি ভেবেছিস তুই অন্যায় করে যাবি আর কেউ তোর অন্যায়ের কথা জানতে পারবে না? রায়ার সাথে যে অন্যায় তুই করেছিস তার শাস্তি তুই পাবি। তার আগে এখানে নীল ডাউন হওয়া মাস্টার মশাইয়ের কাছে ক্ষমা চা। তুই যদি ক্ষমা না চাস তাহলে কিন্তু আমি কি করতে পারি সেটা অন্তত তুই ভালো মতন জানিস। শ্রাবণ তখন বলে, কি ভেবেছিস তুই আমাকে ভয় দেখাবি? তুই আসলেও কিছু করতে পারবি না। তখন বিদ্যা বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা এখনো পর্যন্ত তুই জানিস না। তুই আমার ভাই হোস বলে বারবার তোকে আমি ক্ষমা করে দিয়েছি, কিন্তু এইবার আমি আর তোকে ক্ষমা করব না। এর মধ্যেই তাকে মারধর দিতে থাকে বিদ্যা, আর শ্রাবণ নীল ডাউন হয় হসপিটালে আর বলে, আমার ভুল হয়ে গেছে, আর কখনোই এই ভুল হবে না। কিন্তু মাস্টারমশাই বুঝে যায় এই সমস্ত ছেলেপেলেরা কখনো নিজেদেরকে বদলাতে পারবে না। এদিকে বিদ্যা কাকিমণির সাথে চলে গেছে রীতের বাড়িতে আর সেখানে গিয়ে কথা বলতে থাকে। আর এদিকে রীতের যারা বডিগার্ড রয়েছে তারা সবাই প্রফেসর বিবিকে দেখে নেয়। এরপর যখন রীত ফিরে আসে তখন বলে, স্যার আপনাদের বাড়িতে দেখলাম প্রফেসর বিবিকে যেতে, বায়োলজি টিচার। তখনই তো অবাক হয়ে গেছে রীত আর বলে, কি বলছেনটা কি? তখনই সে বলে, হ্যাঁ স্যার। আর এদিকে রীতের মায়ের সাথে ভালোভাবে আলাপ জমিয়ে বসে বিদ্যা আর বলে বিয়ের দিন ছেলেকে নিয়ে তাড়াতাড়ি চলে আসতে।